ঘটনা তাহলে সত্যি, ঘটনা তাহলে ঘটে গেছে। কি ঘটেছে? সীমান্তে নাকি বাংলাদেশের পক্ষ থেকে ছয়টি TB2 ড্রোন মোতায়েন করা হয়েছে এই ভারতীয় আগ্রাসনের বিপক্ষে বাংলাদেশ থেকে যেতে ধরা মানুষদেরকে নির্ণয় করার জন্য, ছক কষার জন্য, যে কিভাবে কতটুকু মানুষ যাচ্ছে তার একটা পরিসংখ্যান করার জন্য। এই সামান্য 6টা ড্রোন ওখানে স্থাপন করাতেই ভারতের কি হয়ে গেল? ভারত কি ভয়ে আক্রান্ত? ঘটনা কিন্তু সত্য। সীমান্তে মাত্র ছয়টি TB2 ড্রোন নিয়োজিত করা হয়েছে, এরকম একটি খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের ইউটিউব চ্যানেলে এবং টিভি চ্যানেলে। বিভিন্ন মারফতে জানতে পারা যাচ্ছে যে বাংলাদেশ সরকার এই 6টি ড্রোন নিয়োজিত করেছে মূলত বাংলাদেশ থেকে ভারতে বা ভারত থেকে বাংলাদেশের চোরাচালান রোধে, এবং কি পরিমাণ মানুষ এই বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে সেটার একটা হিসাব বা পরিসংখ্যান নির্ণয় করতে। ভারত যেমনটা সাধারণত করে, ছোট একটা কিছু হলেই হই হই রই রই একটা অবস্থা। যেহেতু এটা একটা গুজব সৃষ্টির কারখানা, এবং জাতি হিসেবে এই পরিমাণ মিথ্যুক এবং নির্লজ্জ জাতি আমি আসলে আমার জীবনে কখনো শুনি নাই বা পড়ি নাই, যারা সামান্য একটা কথাকে 101টা পেঁয়াজ দিয়ে 101টা উত্তেজনাকর খবর মিশিয়ে রসে কষে পরিবেশন করতে অভ্যস্ত। তাদের কাছে এই 6টা মাত্র TB2 ড্রোন স্থাপন করার অর্থ হলো লড়াইয়ে নেমে পড়া। মূলত এই সকল সংবাদ মাধ্যম এইরকম রসে কষিয়ে সংবাদ প্রকাশ করার মাধ্যমে নিজেদেরকে টিকিয়ে রাখে এবং তারা চারটে খেতে পায়। না হলে এই সকল টিভি চ্যানেল খোদ ইন্ডিয়াতেই চলে না। আরেকটা সংবাদ, সেটা হচ্ছে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ভারত রোগীর ক্ষেত্রে, যে বাংলাদেশ থেকে রুগী গেলে তারা নিবে না, এই ধরনের যে নিষেধাজ্ঞা ছিল বাংলাদেশের উপরে, সেই সকল নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। ভারতীয় মূলত বিভিন্ন ডাক্তারদের যে ফোরাম আছে তারা চেষ্টা করছে যাতে এই সকল নিষেধাজ্ঞা উঠিয়ে ফেলা যায়, না হলে তাদের বড় রকমের লোকসান গুনতে হচ্ছে। বিশেষ করে ভারতের ত্রিপুরা রাজ্যের হোটেল মালিক সমিতিদের যে সংগঠন, তারা পৃথকভাবে সংবাদ সম্মেলন করেছে যে বাংলাদেশ থেকে রুগী না গেলে, বাংলাদেশ থেকে দর্শনার্থী না গেলে সেখানকার এই অধিকাংশ হোটেলগুলো কিন্তু ফাঁকা পড়ে থাকছে এবং হাজার হাজার কোটি কোটি টাকা তারা লোকসান গুনছে। আর একটা সংবাদ আমি আপনাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে লালমনিরহাটের, আমাদের বাংলাদেশের লালমনিরহাটের যে বিমানবন্দর, এটা কিন্তু চালু হতে যাচ্ছে এবং এটাতে চীন, তুরস্ক সহ, সৌদি আরব সহ, আরব আমিরাত সহ সকলের কিন্তু একটা আগ্রহ এর জায়গা তৈরি হয়েছে এখানে বিনিয়োগ করার জন্য। এটা তৈরি হলে এখানে আমরা আমাদের 3টা সেকশন এটা হতে যাচ্ছে। একটা হচ্ছে ট্রেনিং সেন্টার, একটা হচ্ছে একাডেমি, অর্থাৎ এখানে ইউনিভার্সিটি অর্থাৎ এভিয়েশন একাডেমি হবে, একটা হবে হচ্ছে আন্তর্জাতিক একটা বিমান ওঠানামা করার জায়গা। যদিও বরাবরের মতোই ভারত এবারও কিন্তু বারবার করে এটা যাতে না হয় এর জন্য যথেষ্ট চেষ্টা করছে এবং বারবার আপত্তি জানাচ্ছে। ভারত মূলত আপত্তি জানাবি, একটা কথা আছে, বাংলাদেশের জন্য, বাংলাদেশের পক্ষে, বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে যে কোনো কর্মকাণ্ড হলেই ভারত সেখানে অবশ্যই আপত্তি জানাবে। বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারত পুরোটা স্বীকার করে কিনা এটা নিয়ে কিন্তু এখন একটা প্রশ্ন আসে। মণিপুর রাজ্যে স্বাধীনতার দাবিতে বড় রকমের কোলাহল এবং দাঙ্গা চলছে। পাশাপাশি অরুণাচল প্রদেশেও তারা যে পৃথক রাজ্য, পৃথক যে দেশ হতে চায় রাজ্যবাদে, তারা পৃথক দেশ হওয়ার জন্য তারাও কিন্তু মোটামুটি একটা কোন্দল সৃষ্টি করে ফেলেছে একেবারে। ভারত মূলত তার এই সকল রাজ্যগুলিকে কন্ট্রোল করা নিয়ে প্রচন্ড রকমের চাপে ভুগছে। আরও একটি সংবাদ জানাবো, সেটা হচ্ছে নেপালে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের পাশে যে রাষ্ট্ররা রয়েছে, নেপালে মূলত চীনা অর্থায়ন ঘটেছে বড় রকমের এবং আরো নতুন নতুন চুক্তি আসতে যাচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভসের আওতায়। মূলত এই নেপালকে সারা বিশ্বের সাথে সড়ক পথ বা রেলপথ বা উড়োজাহাজ পথে নিকটে আনার জন্য
চীনা প্রকল্পের মাধ্যমে অবশ্যই নেপাল এগিয়ে যাবে। এই পরিকল্পনা মাথায় নিয়ে যখন তারা কার্যক্রম শুরু করলো, ভারত কিন্তু বরাবর সেখানেও কিন্তু বড় ধরনের বাগড়া সৃষ্টি করেছে এবং চেষ্টা করেছে যাতে নেপাল কোনোভাবেই চীনপন্থী না হয়। তো সব কিছুকেই ভুল প্রমাণ করে দিয়ে সাম্প্রতিক আজকে মূলত নেপাল এই ইন্ডিয়াকে পাশ কাটিয়ে চীনের সাথে কিন্তু বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস এর আওতায় বড় রকমের চুক্তিতে পৌঁছে গেছে। আরও একটা নতুন সংবাদ, সিরিয়ায় বিদ্রোহীরা আলেপ্পো এবং ইদলিব অতিক্রম করে তারা কিন্তু রাজধানী বরাবর পৌঁছে গেছে এবং ধারণা করা হচ্ছে অল্প যে কোনো সময়ের মধ্যেই রাজধানী আক্রমণের শিকার হতে পারে। সেখানে রাজধানী আক্রমণের শিকার হলে বাশার আল আসাদের সরকার কিন্তু মুখ থুবড়ে পড়বে। মূলত সিরিয়ায় বাশার আল আসাদের সরকার টিকে ছিল ইরাক এবং ইরানের প্রত্যক্ষ মদদ এবং সহায়তায়। সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে তুরস্ক এবং রাশিয়ার প্রত্যক্ষ মদদ এবং সহযোগিতায় এই সকল বিদ্রোহী গ্রুপ এগিয়ে চলছে, লড়াইয়ের পর লড়াই জিতে চলছে এবং পৌঁছে গেছে একেবারে রাজধানীর সন্নিকটে। ভারতের পররাষ্ট্র সচিব অজিত দোভাল খুব দ্রুতই বাংলাদেশে চলে আসছে এবং তার ব্যাপারটা আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ক্লিয়ারেন্স দিয়েছে যে সে বাংলাদেশে যাচ্ছে। পেটজীবী সাংবাদিকদেরকে দিয়ে যে সকল সংবাদ, অপসংবাদ, কুসংবাদ, মানে বস্তাপচা খবর এবং খুব ভাব ভনিতা করে যে প্রদর্শন করার চেষ্টা করলো, সব কিছু রেজাল্ট আসলে কি হলো? ক্ষতিগ্রস্ত হলো ভারত স্বয়ং নিজেই। এবং দিকে দিকে ভারত তার চারপাশে যেমন নেপাল, ভুটান, তার পাশে রয়েছে পাকিস্তান, তার পাশে রয়েছে চীন, এই পাশে দেখা যাচ্ছে তার এক পাশে যেমন রয়েছে মালদ্বীপ, শ্রীলঙ্কা, এমনকি তার খুব কাছের মানে ভালোবাসার রাষ্ট্র বাংলাদেশ থেকেও সে কিন্তু ধীরে ধীরে বিচ্ছিন্ন হচ্ছে। এমনকি দেখা যাচ্ছে কানাডা কিংবা যুক্তরাজ্য কিংবা খোদ আমেরিকাতেও ভারত কিন্তু ভালো রকমের অবস্থায় নেই। কূটনৈতিক মিশনগুলিতে ভারত প্রায় জায়গাগুলোতে কিন্তু এখন মার খাচ্ছে এবং ভারতের এই রকম পতন কিন্তু খুব সন্নিকটে এবং বোঝা যাচ্ছে দিনে দিনে এই অবস্থান ভারতের খুব উন্নত না হয়ে অবনতির দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আরেকটা বিষয়, ব্যান্ড উইথ সরবরাহের ক্ষেত্রে এই ভারত কিন্তু বাংলাদেশকে একটা ওয়ে মাধ্যম বা ট্রানজিট হিসেবে ব্যবহার করতে প্রস্তাবনা দিয়েছিল। বাংলাদেশের পক্ষ থেকে বিটিআরসি মূলত এটাকে রিজেক্ট করে দিয়েছে। এর মুখ্য কারণ হিসেবে সে দেখিয়েছে যে বিটিআরসি যদি তাকে ট্রানজিট হিসেবে এই পথটা ব্যবহারের সুযোগ দেয় তাহলে বাংলাদেশের যে ব্যান্ডউইথের ভ্যালু এটা কমে যেতে পারে। বাংলাদেশের তরুণ নেতৃত্বের মধ্য থেকে সার্সেজ আলমের একটা কথা বেশ মনে পড়ছে এখন, যেটা সকলকে জানাতে চাই, সেটা হচ্ছে আমরা গুজরাটের বাংলাদেশ হিসেবে আমরা কোনো গুজরাটের কসাইয়ের কাছ থেকে মানবতার কোনো ধরনের পরামর্শ নিতে আগ্রহী নয়। আগে ভারত নিজের দেশে মানবতার কথা ভাবুক, আগে ভারত নিজের দেশের সকল গণমানুষের অধিকার আদায়ে সরব হোক, সচেষ্ট হোক, তারপরে বাংলাদেশের কথা বলতে আসবে। ঠিক আছে, বাংলাদেশ আর কখনোই কোনো কালেই তার সার্বভৌমত্ব খোয়াতে রাজি নয়, তার অন্য কোনো দেশের দাসত্বের জিনজির পড়তে রাজি নয়। পৃথিবীতে কোনো দেশই যদি অন্য দেশের পরাধীনতার মেনে না নেয় তাহলে সেই দেশকে কখনো পরাধীন বানানো যায় না। উদাহরণ কিন্তু পাশেই রয়েছে, যেমন রয়েছে কাশ্মীর, এত চেষ্টা করছে ভারত, তাও তাকে তার নিজের দেশের মধ্যে নিতে পারছে না। যেমন রয়েছে আফগানিস্তান, আজ থেকে 50 বছর 60 বছর পার হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু আফগানিস্তান অন্য কোনো দেশের কিন্তু কি নেতৃত্ব, অন্য কোনো দেশের নিচে থাকবে, পরাধীন হয়ে থাকবে, এটা কিন্তু তারা মেনে নেয়নি। একটা খুব ছোট নিউজ যেটা সকলের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ডোনাল্ড লু বাংলাদেশ থেকে মূলত সে যাচ্ছে ভারতে তার একটা সফর করার জন্য। আশা করছি বাংলাদেশের বিভিন্ন প্রস্তাবনা, বিভিন্ন অবস্থাগুলো নিয়ে সে ভারতের সাথে আলোচনা করবে, ভারতের উপযুক্ত কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই যে বাংলাদেশ ভারতের মধ্যে রিলেশনশিপ ডেভেলপ করার জন্য এরকম অবস্থাতে যাদের চলতে না থাকে
এই ডেভেলপ করার জন্য সে হয়তো কাজ করার উদ্দেশ্যেই মূলত সে দিল্লিতে সফর করছে। তো প্রিয় বন্ধুরা আমার, যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য বলছি, বাংলাদেশের বর্তমান অবস্থা অত্যন্ত ভালো। জাতীয় ঐক্য ডাক দেওয়ার পর থেকে বিভিন্ন রকমের সংগঠন, বিভিন্ন রকমের ব্যক্তি, বিভিন্ন রকমের প্রতিষ্ঠান সকলে কিন্তু বাংলাদেশের মধ্যে আরও ঐক্যের ডাক দিচ্ছে এবং প্রতিটি প্রতিষ্ঠান বা ব্যক্তি বাংলাদেশের পক্ষে কথা বলছে এবং দেশ ও বিদেশে বাংলাদেশের স্বার্থ সুরক্ষার জন্য সকলে কাজ করছে। আমরা আশা করব আগামী দিনের তরুণ নেতৃত্ব, আগামী দিনের যে তরুণ সমাজ যারা তৈরি হচ্ছে নতুন পৃথিবীতে নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য, তারা আমাদের বাংলাদেশকে আরও সুন্দরভাবে আরও ভালো একটা জায়গায় উপস্থাপন করতে পারবে, ভালো একটা উন্নতির পথে পৌঁছাতে পারবে ইনশাল্লাহ। সে আশাবাদ ব্যক্ত রেখে, তাদের প্রতি আশা রেখে আমরা আজকে আমাদের ভিডিওটি রাখছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।